আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে প্রথম মামলা, আসামি আরও 123 জন। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বান্দরবানে বাবা ছেলে সহ 7 তামাক চাষি অপহৃত। কক্সবাজারে খুলনার কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু খুনের রহস্য উদ্ঘাটন, অস্ত্রসহ 3 জন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ সহ পুতুল আরও 123 জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদরের উত্তর ললিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে তহমুল ইসলাম। মামলা দায়েরের পর তহমুল জানান তিনি বিএনপির কর্মী। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি। 1 নম্বর আসামি শেখ হাসিনা আর 2 নম্বরে রয়েছেন শেখ রেহানা। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তৈমুল ইসলাম যে 4 আগস্ট আহত হয়, আহত হওয়ার প্রেক্ষিতে সে গত 14 তারিখে 14/1/2025 তারিখে একটি এজাহার দায় করে। এজাহার দায় করার পরে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি তদন্তাধীন। চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানার 8টি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তবে তার স্বাস্থ্য, বয়স ও স্ট্যাটাস বিবেচনায় কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশন সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। পরে বিভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন কোর্টে তাকে হাজির করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেক মামলায় তার জামিন নামঞ্জুর করে বলে জানান আসামি পক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী। এদিকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগ হওয়া 5 মামলায় সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। নাটোরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় 7 বছরের সাজা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই মামলা থেকে অব্যাহতি পাওয়ায় তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির আরও 67 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক AFM মারুফ চৌধুরী এই রায় দেন। 2004 সালের 7 ফেব্রুয়ারি নাটোরের নলজাঙ্গার রামসার কাজীপুর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান মামলাটি দায়ের করেন। এরপর 2007 সালের 26 জুলাই দুলু সহ 68 জনকে 3টি ধারায় 7 বছরের সাজা দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। এর বিরুদ্ধে আপিল করা হলে বিচারক আজ এই রায় দেন বলে জানান দুলুর আইনজীবী শরীফুল হক মুক্তা। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, মঙ্গলবার রাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভিতরে প্রবেশের চেষ্টা করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। তাকে ফেরত আনার জন্য বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির অধিনায়ক। বান্দরবানে বাবা ছেলে সহ 7 তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতরাতে লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকায় তামাক চাষের খামার বাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে যায়। এরপর অপহৃতদের পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন জানান, জনসংহতি সমিতি সমর্থিত সশস্ত্র একটি গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মারা যাওয়া 2 রোগীর সকালে অপারেশন করার কথা ছিল, কিন্তু অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসাবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ করার 5 থেকে 10 মিনিটের মধ্যেই 2 জন কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পূর্ব শত্রুতার জের ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 8 জানুয়ারি রাতে কক্সবাজারের হোটেল সিগালের পশ্চিম পাশে ফুটপাতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে হত্যা করে শেখ শাহরিয়ার পাপ্পু নামে এক সন্ত্রাসী। হত্যাকারীদের কাছে টিপুর অবস্থান সংক্রমণাত্মক তথ্য দিয়ে সহযোগিতা করে টিপুর সাথে আসা খুলনার নারী ঋতু। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় হওয়ার পর অবশেষে কিলং মেশিনে অংশ নেওয়া 3 জনকে মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে হোটেল কোঙ্কুইন রিসোর্টের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত একটি আমেরিকান পিস্তল ও 4 রাউন্ড গুলি। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। হত্যাকাণ্ডের পরপরই বিষয়টা একটু ক্লুলেস মনে হলেও আমাদের দক্ষ অফিসাররা এই ক্লুলেসটাকেই আসামি শনাক্তকরণ সহ এই কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারে সক্ষম হয়। জেগেছে এবার সারা দেশ। বৈষম্যহীন হবে বাংলাদেশের স্লোগানে তাবলিগ জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে ময়মনসিংহের সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলাইমান বিন হাবিব, মেডিকেল কলেজের শিক্ষার্থী আবুল হাসনাত ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ইফতেখার ইসলাম বক্তব্য রাখেন। সমস্যা সমাধানে আগামী 20 জানুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। খুলনায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বক্তব্য রাখেন। জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। ভরা মৌসুমেও ফুলকপির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। দীর্ঘমেয়াদী লোকসান এড়াতে বিদেশে রপ্তানির বিকল্প নেই বলছে কৃষি বিপণন অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রোজিনা রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার উজলপুর, কুলবাড়িয়া, হরিরামপুর, বামুনপাড়া, শোলমারি, গাংনীসহ বিভিন্ন এলাকায় এভাবেই ফুলকপি নষ্ট করে ফেলছেন কৃষকরা। নিজের কষ্টার্জিত ফসল বিক্রি করতে না পারার ক্ষোভ জানান তারা। 2 টাকা কেজি দরেও ক্রেতা পাওয়া যাচ্ছে না এসব ফুলকপির। এতে উৎপাদন খরচ দূরের কথা, পুঁজিও উঠছে না তাদের। আমার যে জমিটা 25 কাঠা জমিতে 40,000 টাকা খরচ হয়েছে, আমার 4,000 টাকা আসবে না। মানে আর কিছু করার নাই, মানে এখন ঘরে তো ছাগল বেঁচে পাঠা দেওয়া নাই। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে ফুলকপি উৎপাদনে বিঘা প্রতি খরচ 35 থেকে 40,000 টাকা। অথচ 1 বিঘা ফুলকপি বিক্রি করে 2 থেকে 3,000 টাকাও পাচ্ছেন না কৃষকরা। একদিকে সার, তেল, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিশেহারা কৃষক। এই সারের দোকানে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিনা, এখন আমি বিপদে পড়ে গেছি। এখন কিভাবে এই দিনা শোধ করবেন বলেন? ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় বাজারে ফুলকপির সরবরাহ বেশি থাকায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এই কপি আমরা মুকামে পাঠাছি, গাড়ি ভাড়া আমাদের পকেট থেকে দিতে হবে, গাড়ি ভাড়াও আমাদের লস। কপি টপি আমরা আর এরকম লোড করবো না চিন্তা ভাবনাতে আছি। আমরা ব্যবসায়িক, প্রত্যেকটা ব্যবসায়িক মার খেয়েছে এবছরে। আপাতত ক্ষতি পুষিয়ে নিতে দেশের বিভিন্ন সুপার শপে ফুলকপি বিক্রির চেষ্টা করছে কৃষি বিপণন অধিদপ্তর। তবে ভরা মৌসুমে সবজি রপ্তানি করতে পারলে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান মিলবে। মেহেরপুরেও আমাদের মাঠকে মাঠ ফুলকপি রয়ে গেছে এবং সেটা অবিকৃত। এর মাঝে আমরা
স্বপ্ন সুপার শপের সাথে যোগাযোগ করে আমরা মেহেরপুর থেকে প্রায় 10,000 পিস ফুলকপি বিক্রির ব্যবস্থা করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। চলতি মৌসুমে জেলায় 1,500 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহার 21তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভার আয়োজন করা হয়। ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সহ অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। 2004 সালে খুলনা প্রেস ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। কেউ বলে বট, কেউ বলে ভুরি, আবার হবিগঞ্জের ভাষায় একে বলা হয় ভোরল। সব নামই গবাদি পশুর উচ্ছিষ্ট অর্থে। গরু, ছাগল কিংবা ভেড়ার ভুঁড়ি এখন উৎকৃষ্ট, মুখরোচক ও দামি খাবার হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে আমেরিকা, চীন, উত্তর কোরিয়ায়। আর ভুঁড়ি সংরক্ষণ কাজে অংশ নিয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। বহির্বিশ্বে বেড়েই চলেছে গবাদি পশুর নারী ভুঁড়ি উচ্ছিষ্টর চাহিদা। আগে ভোরল পরিষ্কার করতে গিয়ে জায়গার অভাবে শ্রমিকরা বিপাকে পড়লেও সেই চিত্র বদলেছে। এগুলোকে শুধু পানিতে পরিষ্কার করে নিয়ে যাওয়া হয় গোডাউনে, লবণ দিয়ে সংরক্ষণ করা হয় হিমাগারে। এক একটা ভোরলের বিক্রয় মূল্য 1500 থেকে 2000 টাকা। অন্যান্য খানো বট বলে, আমরা বলি ভুরল আর কি, গরুর ভুঁড়ি। গাছ টাছের উপহার হয় আর কি। ওই বুড়িটা যে পরিষ্কার করিয়া বুড়িটা নিয়ে যায় গা, আর পরিষ্কার করিয়া ওই ময়লাটা ফেলাই যায়। প্রতিদিন 20টা 30টা 40টা এইভাবে হয়, সপ্তাহে 250 পিস হয়। বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, এইগুলা অন্য ডিস্ট্রিক্টের সবটাই আমি উৎপাদন করি। গুরল আগে তো বিকতো এটা ঠিক আছে, এখন তো বিকে এটা 300 টাকা করে কেজি। 5টা দোকানে 15 লাখ টাকা দেওয়া আছে। পশুর পা, খুর ও ষাঁড়ের লিঙ্গ প্রক্রিয়াজাত করে মাসে 10 থেকে 12 লাখ টাকার কাঁচামাল পাইকারি বাজারে বিক্রি করা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ঢাকা ও চট্টগ্রামের পাইকাররা এসে কিনে নেন কাঁচামাল। বাংলাদেশ থেকে শত শত মেট্রিক টন ভুঁড়ির কাঁচামাল সংগ্রহ করে চীন, আমেরিকা, কানাডা। আমরা বলছি চীন যাতে, আমরা তারা বলছিলাম যেটা নিয়ে কি করেন, তারা বলছে এটা খাওয়ার জন্য, বিভিন্ন উপাদানের জন্য, মানে বিভিন্ন কাজে লাগায় তারা। খাবার হিসেবে ভুঁড়ি যেমন বাঙালির কাছে দারুণ মুখরোচক ও শখের, তেমনি বহির্বিশ্বে এর স্যুপ, সালাদের রয়েছে ব্যাপক চাহিদা। তখন দেখা যাবে যে হিউজ একটা অ্যামাউন্ট বিদেশে চলে যাচ্ছে। যখন আর্নিং সোর্সটা বেশি হবে, তখন সরকার এখানে একটা ভ্যাটাইটি এবং এখানে তার রাজস্ব আয়ের একটা খাত সৃষ্টি করবে। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই ব্যবসা এগিয়ে নিতে ব্যাংক ঋণ ও প্রশিক্ষণ সহায়তা চান উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সকালে শহরের শহীদ হাসান চত্বরে এই মানববন্ধন করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে এতে ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত 6 জানুয়ারি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একই সাথে তার অফিসের মূল্যবান কাগজপত্রের ক্ষতি সাধন করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শাখা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিন ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতা। মাদারীপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। এই উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব ও উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার সহ শতাধিক কৃষক কৃষানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামালপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। মঙ্গলবার রাতে শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 65টি স্টল রয়েছে। নারায়ণগঞ্জের চাষারা বালুর মাছ এলাকায় বাগানবাড়িতে অনুষ্ঠিত হলো 4 দিন ব্যাপী পিঠা মেলা। স্থানীয় কয়েকজন অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তা এই মেলার আয়োজন করেন। এতে হারিয়ে যাওয়া দেশীয় বাহারি রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন মেলার উদ্যোক্তারা। পিঠা মেলার সাথে সাথে সেখানে দেশীয় নানা পণ্যের স্টল সাজানো হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।